বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি। আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট 2025-এর এক্সাম হয়ে গেছে, সেটার অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং তোমাদের অবজেকশনও কমপ্লিট। এরপরে সবার একটা বড় সড়ো প্রশ্ন যে কাট অফ মার্কস কত যাবে বা নর্মালাইজেশন কাদের কাদের হবে, যারা জেনারেল কিন্তু 40 থেকেও কম নাম্বার পেয়েছে তাদের নর্মালাইজেশন হবে কি না। তো এই রকমের সমস্ত রকম প্রশ্ন বা সেট স্কোর কত কত হলে সিলেকশন হতে পারে, বা নেক্সট রিক্রুটমেন্ট আরআরবি কবে বেরোবে, ঠিক আছে, বা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তো সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। জোন অনুযায়ী বলা হবে যে কত হলে তুমি একদম সেফ, একদম কাট অফ ক্লিয়ার করে যাবে বলে মনে হচ্ছে। তো সেই সমস্ত বিষয়ে আলোচনা করবো। তো বেশি দেরি না করে শুরু করি। তার আগে বলে দিচ্ছি, ইউটিউবে ঘাটলে 100+ এরকম ভিডিও পেয়ে যাবে, কিন্তু এখানে যেটা বলা হবে সেটার সাথে যেদিন রেজাল্ট দেবে সেই দিনে তুলনা করে বুঝতে পারবে যে এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ বা কতটা সঠিক ছিল। এবং এই ভিডিওটা তারাই দেখবে যারা আমার কন্টেন্টকে ভালোবাসো এবং এখানের সত্যতাকে বোঝো, বা অ্যানালাইসিস যে করি আমি সেগুলো অনেক খাটাখাটির পরে এই ভিডিওটার জন্য আমাকে 3 দিন টাইম লেগেছে। তো এই ভিডিওতে যেটা বলা হবে সেটা কিন্তু অনেকটাই অ্যাকিউরেট হতে চলেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, যারা একটু একটু মোটামুটি জানো এই বিষয়গুলো নিয়ে তারা ঠিকঠাক বুঝতে পারবে। দেখো কি কি প্রসেস আছে একটু শর্টে বলে দিই। যে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সাম কমপ্লিট হয়ে গেছে, নোটিফিকেশন বেরিয়েছিল, ফর্ম ফিল আপ হয়েছিল, এক্সাম কমপ্লিট, অ্যান্সার কি এবং অবজেকশন এই অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই অবধি কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি হবে, এর পরবর্তী প্রসেস কি হবে? এরপরে একটা স্কোর কার্ড দেবে আফটার নর্মালাইজেশন। নর্মালাইজেশন জিনিসটা কি সেটা যদি জানতে চাও, আমার আই বাটনে একটা লিঙ্ক আছে বা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই ভিডিওটা দেখে নিও। নর্মালাইজেশন কিভাবে কি হয়, 3টে শিফটকে নর্মালাইজ করে। কিরকম নর্মালাইজ করে মানে, ধরো আমার শিফটটা একটু সহজ, বন্ধু শিফটটা একটু জটিল, তাহলে সবাইকে তো একই মার্কস দেওয়া যায় না, ওর কোশ্চেন আলাদা আমার কোশ্চেন আলাদা। তো এই দুটোকে একই জায়গায় আনার জন্য একটা নর্মালাইজ করে, ওদের অনেক বড় একটা প্রসেসে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে। তো সেটা আমি একটা অন্য ভিডিওতে বলেছি, একটু সেটা দেখতে চাইলে দেখে নিতে পারো। নেক্সট তারপরে কি হয়, স্কোর কার্ডের মানে এটা একই দিনে হয়, এই 5 নাম্বার এবং 6 নাম্বার কাজটা একই দিনে বেরোয়। স্কোর কার্ড যেদিন বেরোয় সেই দিনই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, মানে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বের হয়। মানে এই ক্যান্ডিডেটগুলো হচ্ছে সিলেক্টেড, এদের এত তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মানে তোমাদের ডিরেক্ট তোমরা যে আরআরবির আন্ডারে অ্যাপ্লাই করেছিলে সেখান থেকে লিস্ট দিয়ে দেবে সেই আরআরবি জোনে, যে এই আমার জোন থেকে এতজন সিলেক্ট হয়েছে, এই যাদের রোল নাম্বার, শুধু রোল নাম্বার দেয়। এখানে কথার কথা বলে দিই, এখানে কোনো ইউআর অনুযায়ী দেয় না, ওবিসি অনুযায়ী দেয় না, কিন্তু ভাগ করা থাকে কিন্তু কোনো কিছু দেয় না। জাস্ট ওরা কয়েকটা রোল নাম্বার তুলে দেয় যে এরা সিলেক্টেড, এরা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে এবং এরা হচ্ছে মেডিকেল টেস্ট করাবে। এবং ধরো আমার কলকাতার জন্য 127টা সিট আছে, ধরো 127টা সিট আছে, সেই লিস্টে 127 জনের নাম দিয়ে দেবে এবং ওই 127 জনকে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য। যদি কেউ না যায়, ধরো এখান থেকে আমি ধরলাম 17 জন ক্যান্ডিডেট এমন আছে যারা নর্সিটে অলরেডি পেয়ে বসে আছে, এবং আমি যে অ্যানালাইসিস করেছি সেখানেও দেখেছি যে অনেক ক্যান্ডিডেট আছে যারা নর্সিটে পেয়ে বসে আছে, ঠিক আছে, মানে নার্সিং অফিসার হয়ে গেছে বা এইবারে নর্সেট এইটা অনেক ভালো স্কোর করেছে, তারাও এখানে আছে। তো তারা নিশ্চয়ই আর যাবে না নর্সেট, যেহেতু নর্সেট তাদের এমসে যাবে, রেলে যাবে না। তো সেই 17 জনের আবার লিস্ট পাবলিশ হয় কখন, সেটা সেকেন্ড লিস্ট পাবলিশ হয় কখন, যখন এইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, ডিভি এবং মেডিকেল যে টেস্ট সেইটা ফার্স্ট ফেজে যখন কমপ্লিট হয়ে যায় সেকেন্ড লিস্ট, তো তখনই বেরোবে। যদি কেউ অ্যাবসেন্ট করে, যদি কেউ অ্যাবসেন্ট না করে তাহলে কিন্তু লিস্ট বেরোবে না। আরেকটা কথা বলে দিই, শুনতে খারাপ হলেও কিন্তু সেটাই সত্য, সেটা হচ্ছে যে 127টা সিট আছে, যদি 127 জন সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে যায় এবং ধরো 17 জন এমন আছে যে যারা হচ্ছে নার্সিং এ মানে নর্সেটে পেয়ে যাবে, নর্সেটে চলেও গেছে, কিন্তু তারা এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা সিট নষ্ট হয়ে যায়। ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়া মানে সেই সিটটা নষ্ট হয়ে গেল, সেই সিটটা বুক হয়ে গেল, ঠিক আছে। তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের বাড়িতে যাবে, কিন্তু সেই সিটটা তারা আসবে না জয়েনিং করতে, সেই সিটটা ফাঁকা থেকে যাবে এবং সেটা খুবই খারাপ জিনিস। তাই যারা হচ্ছে নর্সেটে সিলেক্টেড ক্যান্ডিডেট, আমার ভিডিও যদি কেউ দেখে থাকছো এবং এমসে যাওয়ার ইচ্ছা আছে, তাদেরকে বলবো এটাতে ডকুমেন্ট ভেরিফিকেশন যাওয়ার কোনো প্রয়োজন নেই, যাতে তোমার বন্ধুরা বা যারা আরো এক্সাম দিয়েছে পরবর্তী যারা র্যাঙ্ক আছে তারা যাতে চান্স পায়। ওকে, নেক্সট দেখো, এরপরে যে বিষয়টা আমি বলবো, এরপরে বলেছি যে একটা নর্মালাইজেশন হবে। তো আমি যে আজকের যে ভিডিও মেন টপিক, যে কোন জোনে কতগুলো সিট আছে, কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে এবং সেফ স্কোর কত, আমি এখানে সেফ স্কোরের কথা বলছি। আমি এখানে কিসের কথা বলছি? সেফ স্কোর। আমি কিন্তু এখানে কাট অফ বা এই রিলেটেড কিছু কথা বলছি না। এরপর সেফ স্কোর জিনিসটা কি সেটাকে একটু বলে দিই। সেফ স্কোর জিনিসটা কি? সেফ স্কোর জিনিসটা হচ্ছে যারা এই নাম্বারের মধ্যে থাকবে, যাদের র মার্কস কোনটা জানো? যেটা হচ্ছে আমরা এই অ্যান্সার কি দেখে পেয়েছি, যে নাম্বারটা আমি পেয়েছি, ধরো আমি 50 পেয়েছি, ঠিক আছে, ধরো আমি 50 পেয়েছি, সেটাই হচ্ছে আমার র মার্কস। মানে আমি 60, ধরো 55টা ঠিক করেছিলাম এবং 15টা নেগেটিভ করেছিলাম,
তো ওই 55 থেকে 15টার জন্য 5 নাম্বার মাইনাস হয়ে আমার ধরো 50 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 50, যেটা হচ্ছে আমার র স্কোর, যেটা হচ্ছে আমাদের স্কোর কার্ড, যেটা বললাম না কিছুদিন পরে স্কোর কার্ড দেবে, তো সেই স্কোর কার্ডে দেওয়া থাকবে এই র মার্কস কত, এবং তার সাথে সাথে একটা হচ্ছে নর্মালাইজ মার্কস দেবে তারা, এবং তার সাথে সাথে একটা পার্সেন্টাইল মার্কস দেবে, ঠিক আছে, পার্সেন্টাইল স্কোর দেবে। তো সিলেকশনটা কিসের উপরে হয় জানো? সিলেকশনটা হয় হচ্ছে এই পার্সেন্টাইলের উপরে, সিলেকশনটা হয় পার্সেন্টাইলের উপরে। যারা জানো না তাদের জন্য বলে রাখছি, যারা জানো খুবই ভালো। সিলেকশনটা পার্সেন্টাইল স্কোরের উপরে হবে, এবং এই পার্সেন্টাইল স্কোরটা তৈরি হয় হচ্ছে এই নর্মালাইজ স্কোর থেকে। পার্সেন্টাইল স্কোরটা তৈরি হয় এই নর্মালাইজ স্কোর থেকে। এই নর্মালাইজেশনটা কার উপরে হয়? র স্কোরের উপরে হয়। র স্কোর তোমার যত ভালো, তোমার নর্মালাইজেশন স্কোরটাও তত ভালো হবে, কিন্তু ডিপেন্ড করে তোমার শিফট কতটা টাফ হয়েছে, বা ওই যে নর্মালাইজেশনের যে প্রসেস আছে ওদের, সেই প্রসেসের উপরে কিন্তু ডিপেন্ড করছে অনেকটাই। তো এখন থেকে কিন্তু বলা সম্ভব না নর্মালাইজেশনে কার কতটা মার্কস পাবে। এরপর সেফ স্কোর যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে সেফ স্কোর, সেফ স্কোর শর্টে লিখলাম এসসি, সেফ স্কোর। ধরো আমার মালদা জোনে বা শিলিগুড়ি জোনে 5টা সিট আছে, ঠিক আছে, 5টা সিট আছে। তো এই র মার্কসে এখন তো তোমরা একটাই মার্কস জানো, সেটা হচ্ছে র মার্কস। তো এই র মার্কসটা কত থাকলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি হচ্ছে 90%-এর বেশি, মানে তুমি এই নাম্বারটা থাকলে তুমি ভেবে নিতে পারো যে তুমি এখানে চান্স পেতে পারো, এবং এর কম থাকলেই মানেই যে তুমি পাবে না এটাও না। ভিডিওটা পুরো দেখবে এবং পুরো 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 একটা ডিটেলস বুঝতে পারবে যে তোমার পাওয়ার চান্স বা পসিবিলিটি কতটা আছে বা কতটা নেই, ঠিক আছে। এখানে স্কোর গুলো দেখাবো, তারপরও আমি কিছু জিনিস ডিসকাশন করবো। তো পুরোটাই গুরুত্বপূর্ণ, পুরোটা দেখবে, নাহলে কিন্তু কোনো কাজের না, নাহলে হয়তো অর্ধেকটা দেখে কমেন্টে বলে দিল কিছুই না, ফালতু, ঠিক আছে। দেখো জিনিসটা কিরকম, প্রথমেই বলে দিচ্ছি। দেখো আমি এখানে কি কি ডেটা নিয়েছি। একটা হচ্ছে আমার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, এটা হচ্ছে আমি কোন জোনেরটা বলে দিচ্ছি আগে। এটা হচ্ছে আমার আরআরবি কলকাতা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এটা আরআরবি কলকাতা নিয়ে আমি আলোচনা করছি প্রথমে, তারপরে আমি যাব আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি, পরপর আসবো, ঠিক আছে। এক একটা জোন অনুযায়ী আমি আগে করে নিচ্ছি বিষয়গুলো। দেখো আরআরবি কলকাতাতে ক্যাটাগরি অনুযায়ী সিট দেওয়া আছে, যে কতগুলো সিট ছিল এখানে। ইউআরদের সিট ছিল 57টা, ওবিসিদের 34টা, ইডব্লিউএস 10টা, এসসিদের 15টা এবং এসটিদের 11টা। তো এই যে সেফ স্কোরটা আমি বানিয়েছি, বা এই সেফ স্কোরটা বানাতে আমার 2-3 দিন টাইম লেগেছে কেন, বা আমি কি শুধু একটা সংখ্যা বসিয়ে দিয়েছি না, এখানে আমি অনেকটা অ্যানালাইসিস করেছি, এবং অ্যানালাইসিসটা করেছি মোটামুটি ধরে রাখো 10,000 জনের স্কোর জেনে। এবং এই 10,000 জনের স্কোর কিভাবে জানলাম সেটা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু 10,000 জন কে কত পেয়েছে, বা কে কোন জনে কত পেয়েছে, কে টপ করেছে সেই জন্য এখনো অবধি, সেটা কিন্তু ডিটেলস আমার কাছে আছে, এবং তার উপর ভিত্তি করে এটা বানানো হয়েছে। এবং আমি এমন কিছু জিনিস বলবো যেটা শুনলে তোমরা হয়তো অবাক হবে, এবং সেটা আমি আমার এদিকে ফোন দেখে দেখে বলবো। এখানে সবকিছু রেডি করা নেই, এখানে আছে মোটামুটি, ঠিক আছে। এবং এরপরে আরেকটা ভিডিও হবে এটার পরে, কারণ একটা ভিডিও তো অনেক দেওয়া সম্ভব না, কারণ 30 মিনিট 40 মিনিট হয়ে যাবে। দেখো শর্টে একটু বলি, আরআরবি কলকাতাতে সেফ স্কোর, সেফ স্কোর মানে এটা না যে এটা কাট অফ, সেফ স্কোর মানে এই যে 59 এখানে লেখা আছে, সেফ স্কোর এখানে লেখা আছে যে 59, এই 59 মানে এটা না যে এর কমে যারা আছে তারা পাবে না। এটা হচ্ছে সেফ স্কোর, মানে এর ওপরে থাকলে তুমি ধরে নিতে পারো যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি 99%। মানে আমি একটু বাড়িয়ে লিখেছি, এর থেকেও কমবে, মার্কসটা এর থেকেও কমবে, কিন্তু এখানে আমি বেশি করে লিখেছি, সেফ স্কোর লিখেছি। মানে এরা ভেবে নিতে পারে আমি এখন পেয়ে গেছি। এর নিচে যাদের আছে তাদেরকে ওয়েট করতে হবে, লিস্ট দেওয়া অবধি, নর্মালাইজেশন দেওয়া অবধি ওয়েট করতে হবে, আরো কমবে, আরো কমবে এই স্কোরটা। কিন্তু আমি একদম সেফ, যারা অনেকেই বেশি নাম্বার পেয়েছে কিন্তু ভাবছে যে পাবো কি পাবো না। আবার যারা ভাবছে না, একটু এখানে লিখি, যারা ভাবছে যে অনেক অনেক নাম্বার পেয়েছে সবাই, কেউ 80, কেউ 85, কেউ 70, কেউ 90 এরকম নাম্বার পেয়েছে, তাদেরকে বলে রাখি সব থেকে হাইয়েস্ট এখন অব্দি যে পেয়েছে 10,000 20,000 ডেটার মধ্যে সব থেকে হাইয়েস্ট একজন পেয়েছে 89, 100-র মধ্যে। তারপরে যে সেকেন্ড আছে সে হচ্ছে 75, তারপরে যে থার্ড আছে তারা হচ্ছে 68। মানে গ্যাপটা জাস্ট দেখো, যে ফার্স্ট আছে এখন অব্দি 10,000 20,000 ডেটার মধ্যে 89, তারপরে 75, তারপর 68, তারপরে কমছে 67, 65, 64 এরকম করে 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 আছে। তো যেটা সব থেকে বেশি নাম্বার পেয়েছে সবাই হচ্ছে অনেক, মানে 40-র নিচে অনেক অনেক পেয়েছে। 60-র উপরে খুব কম লোক নাম্বার পেয়েছে, 70-র উপরে তো একজন আপাতত, 80-র উপরে একজন, ঠিক আছে। 40-র নিচে মোটামুটি ধরে নিতে পারো 60-70% লোকজন যারা পরীক্ষা দিয়েছে, 60-70 না আরো বেশি, 80%-এরও বেশি লোক 40-র নিচে পেয়েছে। তাহলে কাট অফ কি 40-র নিচে, বা 40-র নিচে যারা পেয়েছে তাদের কি নর্মালাইজেশন হবে না? হবে। নর্মালাইজেশন প্রত্যেকের হবে, যে মাইনাসে নাম্বার পেয়েছে, -1 -2 তারও নর্মালাইজেশন হবে।
নর্মালাইজেশন প্রত্যেকের হবে। নর্মালাইজেশনের পরে যে মার্কসটা হবে, নর্মালাইজ মার্কস যেটা, সেটা যদি 40-এর নিচে হয় তাহলে সেই ক্যান্ডিডেট কোয়ালিফাই না, সিট ফাঁকা থাকলেও সেই ক্যান্ডিডেটকে দেওয়া হবে না। নর্মালাইজ স্কোরের উপরে সেটা, এখানে না। ঠিক আছে, তো সেফ স্কোরটা একটু দেখে নাও। 3টে জোনেরই আমি বলে দিচ্ছি, আরআরবি কলকাতা, আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি। এছাড়াও অন্যান্য জোনের ভিডিও আসবে, একটু লেট হবে। তোমরা যে জোনটার ব্যাপারে জানতে চাও সেই জোনটা কমেন্ট সেকশনে জানাবে। এবং এই ভিডিওটা দেখার পরে তোমাদের আরো কিছু ডেটা পেলে, ঠিক আছে, আমি পার্সোনাল 200 জনের ডেটা নিয়েছি এবং অন্যান্য জায়গা থেকে আরো 10-12 হাজারের ডেটা পেয়েছি। এবং তোমরা যত ওয়েস্ট বেঙ্গলের, বিশেষ করে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ভিডিও বানাই, বাংলায় ভিডিও বানাই, তাই কলকাতা, আরআরবি, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, রাঁচি এইগুলোর জন্য আমি একটু ভালো করে ডিটেলসে ভিডিও বানাতে পারবো, আরো বেশি অ্যানালিসিস করতে পারবো। যদি তোমরা তোমাদের কত পেয়েছো সেটা জানাও কমেন্টে। কিভাবে জানাবে তোমরা? কোন জোন, প্রথম কথা কোন জোনে অ্যাপ্লাই করেছে, 2 নাম্বার হচ্ছে র মার্কস কত হয়েছে, 3 নাম্বার হচ্ছে কোন শিফটে এক্সাম দিয়েছো। এই 3টে জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কোন জোনে অ্যাপ্লাই করেছো, 2 নাম্বার র মার্কস কত হয়েছে, 3 নাম্বার হচ্ছে কোন শিফটে এক্সাম দিয়েছো, এবং 4 নাম্বার হচ্ছে কোন ক্যাটাগরি থেকে বিলং করো। এই 4টা জিনিস কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি মোটামুটি বলে দিতে পারবো যে কতটা কি চান্স আছে, বা এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা আরো ডিটেলস অ্যানালিসিসের উপরে আসবে। ঠিক আছে, একসাথে পুরোটা বললাম সম্ভব না। তো দেখে নাও, ফার্স্টে ক্যাটাগরি ইউআরএ যারা 59-এর উপরে পেয়েছে তারা একদম নিজেকে সেফ মনে করতে পারে। যারা ওবিসি কলকাতা জোন 54-এর উপরে পেয়েছে তারা নিজেকে সেফ মনে করতে পারো এখন থেকে। ইডব্লিউএস 10টা সিট আছে, যারা 52-এর উপরে পেয়েছো তারা নিজেকে সেফ মনে করতে পারো। যারা এসসি আছে কলকাতা জোন 51-এর উপরে পেয়েছে তারা নিজেকে সেফ মনে করতে পারো। যারা এসটি আছো 48-এর উপরে পেয়েছে তারা নিজেকে সেফ মনে করতে পারো। ঠিক আছে, এরপরে অনেকেই বলবে যে এত কম স্কোরে সিলেকশন হবে না, অনেক কাট অফ যাবে, 65, 60, 62 এরকম। আমি তাদেরকে বলি কিচ্ছু এখন বলতে হবে না, কোনো কিছু কমেন্ট করতে হবে না। যেদিন রেজাল্ট আসবে একটা কাট অফ দেয়, সেই জায়গাতে এটা একটু দেখে নিও, সেখানে হয়তো অন্য নর্মালাইজ কোডটা দেবে। ঠিক আছে, কিন্তু সেই সব ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করে নিও যে এই মার্কসটা আছে কিনা, বা এই মার্কসের আন্ডারে, এই মার্কসের ওপরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে নিও সিলেক্টেড হয়েছে কিনা। যদি হয় তখন এসে একটা কমেন্ট করে দিয়ে যে হ্যাঁ মিলেছে, অ্যানালাইসিসটা মিলেছে। ওকে, দেখো নেক্সট হচ্ছে আমরা মালদা জোন। তো তোমরা যারা আছো সেটা হচ্ছে নিজের জোন, র স্কোর, তার সাথে হচ্ছে শিফট এবং হচ্ছে ক্যাটাগরি, এই 4টা জিনিস কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের ডিটেলসে বলতে পারবো যে কার সিলেক্ট হওয়ার চান্স বা পসিবিলিটি কতটা এবং কোন জোনে সেই অনুযায়ী হবে সবার। ঠিক আছে, আমি কলকাতা জোনে আমি যদি 70 পাই এবং মুম্বাই জোনে যদি আমি 80 পাই, তাও মুম্বাই জোনে সিলেকশন নাও হতে পারে, কারণ সব জায়গায় কাট অফ কম বেশি যায়। আর সব থেকে কাট অফ যে জায়গায় সব থেকে বেশি হবে আজমেরে, কারণ রাজস্থানের ছেলেপুলেরা বিশাল, তাদের ওখানে কাট অফ প্রতিবারই বেশি যায়। দেখো এরপরের যে লিস্টটা সেটা হচ্ছে আরআরবি মালদার উপরে। ঠিক আছে, ক্যাটাগরি ইউআর এর সিট আছে 11টা, ওবিসি 5টা, ইডব্লিউএস এর 2টো, এসসি 4টা, এসটির কোনো সিট নেই। ঠিক আছে, দেখো মালদা জোনে যারা 11টা সিট আছে তার জন্য ইউআর এ যারা সিলেক্টেড হওয়ার পসিবিলিটি 99% আছে, তাদের হচ্ছে 56-এর উপরে যাদের স্কোর আছে তারা হচ্ছে এই ইউআর এর মধ্যে পাওয়ার পসিবিলিটি আছে। যারা ওবিসি আছে তারা, যারা 54 স্কোর আছে তারা পাওয়ার পসিবিলিটি আছে। এরপর অনেকের মনে প্রশ্ন আসবে যে ওবিসি 54 মালদা জোন, ওবিসি 54 কলকাতা জোন, এটা কিভাবে হয়? কলকাতা জোনে তো বেশি হওয়ার কথা। তাদেরকে আমি বলছি জাস্ট ওয়েট ফর রেজাল্ট, এটা বানানো হয়েছে অনেক অ্যানালিসিসের পরে। ওকে, নেক্সট দেখো ইডব্লিউএস মালদা জোন, ইডব্লিউএস মালদা জোন 2টো সিট আছে 50-এর উপরে, এসসি 50 বা 50-এর উপরে। ঠিক আছে, মোর দেন অর ইকুয়ালস টু। এসসি 4টা সিট আছে, যারা 52-এর উপরে তারা ঠিক আছে। আচ্ছা, এরপরে ইডব্লিউএস এর একটা ব্যাপার দেখতে পারবে পরেরটা দেখালেই। যারা শিলিগুড়ি আছে তাদের জন্য এটা ইউআর, যারা ইউআর এর 7টা সিট আছে, ওবিসি 4টা সিট আছে, ইডব্লিউএস এর 1টা সিট, এসসি 2টো সিট, এসটির 1টা সিট। এরপরে ইউআর এ যারা আরআরবি শিলিগুড়ি অ্যাপ্লাই করেছে, যাদের 52-এর উপরে স্কোর আছে তারা সেফ টোটালি। ওবিসির হচ্ছে যারা 49-এর উপরে তারা সেফ টোটালি। যারা ইডব্লিউএস 49-এর উপরে তারা সেফ টোটালি। এসসি 2টো সিট ছিল, যারা 47-এর উপরে তারা টোটালি সেফ। এসটি যারা 46 পেয়েছে তার উপরে তারা টোটালি সেফ। এরপরে অনেকে প্রশ্ন করবে যে দাদা আরআরবি শিলিগুড়িতে ওবিসিতেও 49, আবার ইডব্লিউএসও 49 কেন লিখেছো? তার অনেক কারণ আছে, অনেক অ্যানালাইসিস করেছি। তারপরে এখানে 4টা সিট আছে, একটা কারণ বললাম সেটা হচ্ছে এখানে 4টা সিট আছে, এখানে একটা। ইউআর এর পরে 4 জন ওবিসি কে নেওয়া হবে, 4 জন ওবিসি যেতে যেতে 49 যাবে 52 থেকে, এবং একজন ইডব্লিউএস যেতে যেতে 49 অব্দি যেতে পারে। ঠিক আছে, তো যে স্কোরটা এখানে বললাম সেগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, এবং এর উপরে যদি আছে সেফ টোটালি তোমরা কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে, যতজনই ভিডিওটা দেখবে, যতগুলো ভিউজ হবে ততগুলো কমেন্ট যদি আসে আমার এখানে
এবং ভিডিওটা যত পারবে শেয়ার করবে, তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে জোনগুলো সেইগুলোই আমি ডিটেলস আলোচনা করতে পারবো। তাহলে এখান থেকে বোঝা যাবে যে সিলেক্টেড হওয়ার পসিবিলিটি কতটা, নাকি পরের বার জন্য প্রিপারেশন নিতে হবে। এরপরে পরে রিক্রুটমেন্ট কবে বেরোবে, অনেকের প্রশ্ন হয় যে এরপরে নেক্সট রিক্রুটমেন্ট কবে আসবে, এরপরে নেক্সট আরআরবি রিক্রুটমেন্ট কবে আসবে, ঠিক আছে। এরপরে নেক্সট আরআরবি রিক্রুটমেন্ট কবে আসবে সেটা নিয়ে একটু আলোচনা করি। নেক্সট আরআরবি 2026-এ এক্সাম যে হবে, এটা যেমন 2024-এ রিক্রুটমেন্ট এবং এটার ভ্যাকেন্সি বেরিয়েছিল 2024-এ এবং এক্সাম হলো 2025-এ। তাই জন্য আমি এখানে লিখেছি আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সাম 2026, মানে 2025-এ বেরোবে এবং 2026-এ এটার এক্সাম হবে। সিলেবাস কি আছে? সিলেবাস থাকে পার্ট এ, পার্ট বি। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। পার্ট এ তে অল নার্সিং সাবজেক্ট থাকে, পার্ট বি থেকে এটা থাকে 70 নাম্বার, পার্ট বি তে জেনারেল সায়েন্স 10 নাম্বার থাকে, ম্যাথামেটিক্স এরিথমেটিক 5, মানে ম্যাথামেটিক্স থেকে টোটাল 5, রিজনিং থেকে 5, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 থাকে, ঠিক আছে। এরপর এটা 11 হতে পারে, 12 হতে পারে, এটা 7 হতে পারে, 10 হতে পারে, এরকম মানে একটু ইধার উধার হয়, কিন্তু টোটাল এদিক থেকে পার্ট বি থেকে 30, ঠিক আছে। এটা হচ্ছে নার্সিং সাবজেক্ট, এটা হচ্ছে নন নার্সিং সাবজেক্ট। এরপরে ভ্যাকেন্সি কত আসতে পারে, আমি এখানে যতগুলো কথা বলছি সেগুলো সম্পূর্ণ অ্যানালাইসিসের উপরে, অনেক কিছু ডিটেলসের উপরে, ঠিক আছে। তাই যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালোভাবে জানো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এই জিনিসটাকে। ভ্যাকেন্সি কতটা আসতে পারে, এইবারে এসেছিল কতগুলো, নার্সিং সুপারিনটেন্ডেন্ট 713টা, এরপরে আসতে পারে 800 থেকে 1000টার মতো ভ্যাকেন্সি, ঠিক আছে। 800 থেকে 1000টার মতো ভ্যাকেন্সি আসতে চলেছে এবং সেটা ইন্টেন্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তোমাদেরকে সবকিছু শেয়ার করি না আমি, কিন্তু যেগুলো দরকার সেগুলো শেয়ার করে দিই। বাকি কিছু আমাদের রিসার্চের ব্যাপারে, অ্যানালিসিসের ব্যাপারে কিছু আমাদের টিমের মধ্যেই থাকে, সেগুলোকে প্রকাশ করি না বাইরে। কারণ এখন ইউটিউবটা এমন হয়ে গেছে যে খুললেই একটা টপিকের 1000টা ভিডিও, কিন্তু প্রত্যেকটা ফালতু, তার মধ্যে একটা হয়তো ভালো পাবে। তাই জন্য আমি সব কোনো ডিটেলস শেয়ার করি না এখানে, জাস্ট কিভাবে করেছি সেটাও বলি না, কিন্তু যেটা দরকারি সেটা শেয়ার করি। আগে আমি অনেক ভিডিও দিলাম, কিন্তু দিই না এখন, যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই দিচ্ছি। আচ্ছা দেখো, ভ্যাকেন্সি 800 থেকে 1000টা আসবে। ফর্ম ফিল আপ হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, ফর্ম ফিল আপ হবে জুলাই থেকে সেপ্টেম্বর 2025-এর মধ্যে। এগুলো প্রত্যেকটা ভ্যালিড রিজন আছে কেন বলছি, ঠিক আছে। প্রত্যেকটা ভ্যালিড রিজন আছে, সেগুলো আমি দেখাবো না, কারণ দেখালে আবার সেটা নিয়ে 1000টা উল্টোপাল্টা ভিডিও হবে, ঠিক আছে। তাই আমি চাই না যারা রিয়েল কোনো কিছু খেটে স্টুডেন্টের জন্য অ্যানালাইসিস করে ভিডিও বানায় তারাই বানা। এক্সাম কবে হতে পারে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2026-এর মধ্যে। এই বছর কখন বেরিয়েছিল, আগস্ট 2024-এ বেরিয়েছিল। এক্সাম কখন হলো, এটার এই বছরেরটা এপ্রিল 2025। টাইম পেয়েছে কতটা, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 9 মাস। ইজ নট ইজ এনাফ, এটা কি যথেষ্ট নয়? 9 মাস একটা প্রিপারেশনের জন্য, ঠিক আছে, মোটামুটি যথেষ্ট। এরপরে কিভাবে প্রিপারেশন নেবে, যাদের মনে হচ্ছে এবারে হবে না, অনেক লো স্কোর, যে স্কোরটা বলেছি তার থেকে অনেক লো, মানে অত্যধিক লো, তাদের জন্য বলছি এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। কারণ তোমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স আছে যে তোমরা দেখেছো এক্সামে কি ধরনের প্রশ্ন আসে, একটু প্রিপারেশন নিয়েছো, হাল ছেড়ে দিও না। তোমরা মনে করো যে নিজেকে 40 to 50 বা 60% রেডি হয়ে আছো, বাকিটা রেডি করলে কিন্তু পরের বার একটা সিট তোমাদের পেয়ে যেতে পারে। এরপর কিভাবে প্রিপারেশন নেবে সেটা নিয়ে একটু বেসিক কিছু ডিটেলস বলি, পরে অনেক ডিটেলস আসবে, ঠিক আছে। আমি আগের বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা ভিডিও বানিয়েছিলাম এবং রিক্রুটমেন্টটা বেরিয়েছিল আগস্টে। রিক্রুটমেন্টটা আগের বছর বেরিয়েছিল আগস্টে, কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে, কারণ আমার কাছে আগে থেকে খবর থাকে, কারণ আমি অন্যান্য চারদিক থেকে খবর নিই, ঠিক আছে। কতগুলো ভ্যাকেন্সি বেরোবে, কত কি, সবকিছু আগের থেকে আমি বলে দিয়েছিলাম। তো যারা ওই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পড়া শুরু করে দিয়েছিল তারা 1 বছর 2 মাস 3 মাস টাইম পেয়েছিল ওই ভিডিওটা থেকে পড়ার, তো তারা হয়তো এবারে সিলেক্টেডও হবে। এবং আমার এখানে যারা কোচিং করে তাদের মধ্যে থেকেও পসিবিলিটি আছে 3-4 জন সিলেক্ট হওয়ার, ঠিক আছে। এই বছর সবাই ঘাবড়ে গেছে, নতুন 5 বছর পর এক্সাম হয়েছে, টাফ কোশ্চেন পেপার হয়েছে, তো 4-5 জন তাও হতে পারে, সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করে। আমি প্রতিবারই বলি যে আমার এখানে কি পড়ানো হচ্ছে বা কিভাবে কি হচ্ছে সেটা বলবো না, জাস্ট রেজাল্ট, ওয়েট ফর রেজাল্ট, ওকে। কিভাবে প্রিপারেশন নেবে, যারা নতুন আছো, এই 2024-এর ব্যাচ যারা পাস আউট হয়েছো কিছুদিন পরে রেজিস্ট্রেশন পেয়ে যাবে। এবং যারা আগে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলে কোনো জব নেই নার্সিংয়ের, কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না, কোনো ভ্যাকেন্সি নেই, না সিএচও, না স্টাফ নার্স, না কন্ট্রাক্টুয়াল, কিচ্ছু নেই। তাই তোমাদের একটাই অপশন, জিএনএমদের একটাই অপশন, বিএসসিদের অনেক অপশন আছে, নরসেট আছে, ইএসআই আছে, সব আছে, জিএনএমদের একটাই অপশন, সেটা হচ্ছে আরআরবি। এই আরআরবি কোনো এক্সপিরিয়েন্স চায় না, ঠিক আছে। এই আরআরবি কোনো এক্সপিরিয়েন্স চায় না, জিএনএম ফ্রেশার্স চাই, বিএসসিও চায় না, জিএনএম হলেই চলবে। তাই যারা জিএনএম আছো তাদেরকে বলবো রেডি থাকো, এখন থেকে রেডি থাকো।
যাতে ওই এক্সামটা যেটা ফেব্রুয়ারি বা এপ্রিল 2026 হবে সেই জায়গা থেকে একটা সিলেক্ট হতে পারো, একটা সিট দখল করতে পারো। কিভাবে প্রিপারেশন নেবে একটু বলি। দেখো, প্রথমে হচ্ছে যে কোনো প্রিপারেশনের জন্য একটা জিনিস লাগে, সেটা হচ্ছে এলআরপি। এলআরপি এই বছর যে হচ্ছে ফার্স্ট হয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 হয়েছে নর্থ সেট 8-এ, তার ভিডিওটা দেখবে, আমি শেয়ার করেছি আমার টেলিগ্রাম গ্রুপে। সেখানে বলেছে তিনটে জিনিস লাগে, একটা হচ্ছে লার্নিং, 2 নাম্বার রিভিশন, 3 নাম্বার প্র্যাকটিস। এলআরপি, লার্নিং, রিভিশন এন্ড প্র্যাকটিস। লার্নিং কি? সমস্ত সিলেবাসটাকে তোমাদের জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে রিভিশন দিতে হবে, সেই যেগুলো পড়েছো সেগুলোকে রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে সব ভুলে যাবে, যেটা স্বাভাবিক, প্রথম প্রথম যেটা সবার ভুল হয়। অনেকেই এইবারে ভুল করেছো, এই ভুলটা নেক্সট বার করবে না। এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে রেডি করো। রিভিশন হয়ে গেল, রিভিশনের পরে প্র্যাকটিস। আমি যেটা বললাম সেখান থেকে 50টা কোশ্চেন নিয়ে দেখি আমি সেখানে কটা পাচ্ছি। যদি আমি 30-40টা পারি তাহলে জানবো যে আমার পড়াটা ঠিক হয়েছে। যদি দেখি আমি 20টাও পাচ্ছি না তাহলে জানবো আমার পড়াতে ভুল আছে, আমার আরো পড়তে হবে সেই টপিকটা। তো তিনটে কি পয়েন্টস, একটা হচ্ছে লার্নিং, রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, বোঝা গেল। এরপরে কোচিং নিতে হবে, অনলাইন কোচিং নিতে হবে বা অফলাইন কোচিং নিতে হবে। এটা কি ম্যান্ডেটারি? একদমই না, এটা একদমই ম্যান্ডেটারি না। সেলফ স্টাডি করেও প্রিপারেশন নেওয়া যাবে। নর্থ সেট 8-এ মোটামুটি বিশেষ করে যারা ছেলেরা হয়, বেশিরভাগ ছেলেরা হচ্ছে সেলফ স্টাডি করে প্রিপারেশন নেয়, বিশেষ করে ছেলেরা, মেয়েরাও নেয় অনেক। তো সেলফ স্টাডি করে প্রিপারেশন নেওয়া সম্ভব, কিন্তু নিজেকে সংযত থাকতে হবে, নিজেকে সবকিছু ডিসাইড করতে হবে। সবকিছু অনলাইনে সবকিছু এখন পেয়ে যাবে, কিন্তু যতগুলো ভালো জিনিস পাবে তার থেকে খারাপ জিনিস পাবে বেশি। তাই বেছে নিতে হবে, সেগ্রিগেট করে নিতে হবে যে কোনটা আমার জন্য ভালো, বা কে ভালো বলছে কে খারাপ বলছে। কিভাবে প্রিপারেশন নেবে বা কি হবে, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের থেকে, তাদের পার্সোনাল যে চ্যানেল আছে, ধরো আমি একটা কথা বলছি, ধরো আমার চ্যানেল থেকে কেউ সিলেক্ট হলো, ঠিক আছে, আমার চ্যানেল থেকে যদি সিলেক্ট হয় সেখানেও ভিডিও আসবে যে আমি তাকে নিয়ে ইন্টারভিউ করাবো, যে এখান থেকে কি কি হেল্প পেয়েছো বা কিভাবে কি নতুনদের কি বলতে চাও, এরকম ভিডিও আসবে, কিন্তু আমার চ্যানেল থেকে দেখবে না। সেই স্টুডেন্ট বা সেই ক্যান্ডিডেট যখন সিলেক্ট হয়ে নিজে একটা চ্যানেল বানাবে, সেই চ্যানেল থেকে দেখবে, সেখানে সে আসল তথ্য দেয়। চ্যানেলে গিয়ে সবাই প্রমোট করতে চায়, চ্যানেলকে সবাই প্রমোট করাতে চায়, তাই সেখানে চ্যানেলে হচ্ছে 60-70% সত্যি কথা থাকে, 30% মিথ্যে কথা থাকে। তাই যেসব ক্যান্ডিডেট সিলেক্টেড হয় তাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখবে, তাদের এরকম অনেক ভিডিও পেয়ে যাবে। তাহলে অনলাইন কোচিং কি দরকারি? না। আবার যদি কেউ চায় যে অনলাইন কোচিং নেব, তাহলে কোথা থেকে নেবে বা কিভাবে নেবে বা নিলে কি ভালো হবে? নিলে অবশ্যই হলো একটা গাইডেন্সের মধ্যে থাকবে, একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকবে। যদি কেউ সেলফ স্টাডি করে, 2 দিন পড়লো, 3 দিনের দিনে হলো না, 2 দিন 8 ঘন্টা করে পড়ে নিল, তারপরে কিন্তু আর হচ্ছে না। কি পড়বো ভালো লাগছে না, বুঝতে পারছি না, প্র্যাকটিস কোথা থেকে করবো বুঝতে পারছি না, অনেক ডাউট আসছে। তো বা ইউটিউবে ধরো কেউ ভাবে যে সেলফ স্টাডি ইউটিউব থেকে করে নেবো, সম্ভব, একদমই সম্ভব, পুরোপুরি। ইউটিউবে এত কিছু আছে যে অঢেল আছে, কিন্তু সেগুলোকে খুঁজতে টাইম লাগবে, অনেক গোছাতে অনেক টাইম লেগে যায়। যেহেতু আমাদের হাতে এখন থেকে যদি আমরা ধরি, পরের বছর যদি এক্সাম হয়, এখনো কিন্তু 1 বছর আছে, 1 বছর না হলেও 11 মাস আছে, তাই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেবে। এরপরে আমার চ্যানেলে প্রমোট তো করতে হবে আমাকে, যেহেতু এটা একটা ওয়ান টাইপ অফ বিজনেস বলা যেতে পারে। তো সেক্ষেত্রে কি আছে দেখো, আমার চ্যানেলে তোমরা জানো, যারা জানো না তারা ভালো, না জানো ঠিক আছে, যারা জানো তাদেরকে বলে দিচ্ছি। আমার চ্যানেলে কিসের প্রিপারেশন করানো হয়, কোন কোন এক্সামের জন্য পড়ানো হয়, JEPBN মানে হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর এন্ট্রান্স এক্সাম। CHO কমিউনিটি হেলথ অফিসার ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্সের জন্য এখন থেকে অনেকে প্রিপারেশন নিচ্ছে, কারণ ভবিষ্যতে এক্সাম হতে পারে যদি দিদি চাকরি দেয়। আর কি পড়ানো হয়, আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এই 4টার জন্য মোটামুটি পড়ানো হয় এখন, ঠিক আছে। তো যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো, কিন্তু নতুন যে ব্যাচটা শুরু হবে, যেটা হচ্ছে পরের বছর যে আরআরবি বেরোতে চলেছে, মানে এই বছর বেরোয় পরের বছর এক্সাম হবে, ওই জন্য পরের বছর বলছি। তো সেটার জন্য যারা পড়তে চায় তাদের জন্য কি কি আসতে চলেছে নতুন ব্যাচের মধ্যে। পুরোনো ব্যাচ শেষ হয়ে গেছে, চলছে, আর কিছুদিন, আর 1 মাস হলেই শেষ হয়ে যাবে। তো নতুন ব্যাচে কি কি আসতে চলেছে, প্রি রেকর্ডেড অল নার্সিং সাবজেক্ট ক্লাস, মানে হচ্ছে সমস্ত যত নার্সিং সাবজেক্টের যে ক্লাস আছে, থিওরিটিক্যাল ক্লাস আছে, যেগুলো থিওরিটিক্যাল ক্লাস বলে, সেইগুলো সবকিছু অলরেডি রেকর্ড করে দেওয়া থাকবে। 2 নাম্বার হচ্ছে কনসেপচুয়াল লার্নিং ক্লাস অফ অল সাবজেক্টস, মানে এই যে থিওরি ক্লাস এখানে দেওয়া থাকবে, তার সাথে সাথে হচ্ছে আবার কনসেপচুয়াল লার্নিং ক্লাস হবে, মানে এগুলো হচ্ছে পুরোনো ক্লাস থাকবে, তার সাথে হচ্ছে নতুন আবার থিওরিটিক্যাল ক্লাস হবে, এবং কনসেপচুয়াল লার্নিং হবে জিনিসটা। ওই যে বলেছিলাম না, লার্নিং, রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, সেই কনসেপচুয়াল লার্নিং ক্লাস করানো হবে সমস্ত সাবজেক্টের, একদম অ্যানাটমি থেকে শুরু করে একদম রিসার্চ ম্যানেজমেন্ট সবকিছু। নেক্সট হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন প্র্যাকটিস ক্লাস করানো হবে। এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন প্র্যাকটিস ক্লাস এটা কিভাবে হবে, এই যে আমরা যে কনসেপচুয়াল লার্নিং ক্লাস, যেটা লাইভ ক্লাস হবে, আমাদের এখানে সবকিছু লাইভ হয় বেশিরভাগটাই,
80% লাইভ ক্লাস হয়। তো লাইভ ক্লাসটা হওয়ার পরে সেই লাইভ ক্লাস থেকে যেটুকু পড়লাম সেখান থেকে কত রকমের প্রশ্ন হতে পারে বা পরীক্ষাতে যে কিভাবে কি আসে, এই দুটোকে একসাথে কম্বাইন করে পড়ানো হবে একটা ক্লাসের মধ্যেই। সেখানে হচ্ছে আমরা কোশ্চেন থেকে থিওরি কনসেপ্ট জানবো, আবার কনসেপ্ট থেকে কোশ্চেন জানবো, এইভাবে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে। কবে শুরু হবে সবকিছু বলবো আস্তে আস্তে, কিরকম কি প্রাইস আছে সব বলবো। নেক্সট হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কি পয়েন্টস। সাবজেক্ট ওয়াইজ কি পয়েন্টস এমন কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে আমাদের মুখস্থ করার জিনিস। আমি ক্লাসে বলে থাকি যেটা মুখস্থ করা সেটা আমি পড়িয়ে কোনো লাভ নেই। আমি একটা সালকে তোমাকে মুখস্থ করাতে পারবো না কোনোভাবে, মুখস্থ তোমাকে নিজেকে করতে হবে। তো সেরকম কিছু কি পয়েন্ট দেওয়া হবে যেগুলো মুখস্থ করতে হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে এগুলো। নেক্সট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস প্লাস সলিউশন। এই বছর যে এক্সামটা হলো, ঠিক আছে, এই বছর যে এক্সামটা হলো সেটার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হবে 3টে শিফটের। তার সাথে হচ্ছে 2019-এর 5টা শিফট অ্যানালাইসিস করানো হবে, তার সাথে 2015-র 3টা শিফটের কোশ্চেন অ্যানালাইসিস করা হবে সম্পূর্ণ এই ক্লাসের মধ্যে, ঠিক আছে, এবং সেটা সলিউশন দেওয়া হবে। অ্যানালাইসিস জিনিসটা কি? অ্যানালাইসিস মানে জাস্ট ওইগুলো দেখিয়ে দেবো এরকম না, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন জায়গা থেকে তুলে আনছে প্রশ্নটা আলাদা, সেই রকম ভাবে এখানে করানো হবে। নেক্সট হচ্ছে র্যাপিড রিভিশন বিফোর এক্সাম। এই যে পড়লাম একটা তো রিভিশন দিতে হবে, একটা হচ্ছে অনগোয়িং রিভিশন যেটা বলেছি এলআরপি এর মধ্যে, মানে আমি থিওরি পড়লাম, 2 দিন পরে রিভিশন দিলাম, 7 দিন পরে আবার দিলাম, 30 দিন পরে আবার দিলাম, 2 7 30 ডেজ, 3বার রিভিশন দিতে হয় একটা টপিককে পড়ে। এবং এক্সামের 2 সপ্তাহ আগে বা 1 মাস আগে র্যাপিড রিভিশন করানো হবে, মানে সমস্ত কিছুকে একদম ঝড়ের গতিতে পুরো জিনিসটাকে, পুরো এতদিন যা পড়েছিলাম সেই সব কিছুকে আবার রিভিশন করানো হবে, যাতে কোনো কিছু ভুলে গিয়ে থাকলে সেটাকে আবার নতুন করে পড়িয়ে দেওয়া হয়। নেক্সট হচ্ছে সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ম্যাথ, নন নার্সিং সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, টোটাল 20 নাম্বার থাকে। এইগুলো নার্সিং এর সাবজেক্টে থাকে কত নাম্বার? 70 নাম্বার। আর নন নার্সিং এর সাবজেক্টে 20 নাম্বার থাকে। তো এই 20 নাম্বারটারও ক্লাস হবে আমাদের এখানে, একদম থিওরিটিক্যাল ক্লাস, ডিটেলস ক্লাস হবে। ম্যাথ, রিজনিং এই বছর করে অনেকে নরসেট এবং আরআরবিতে অনেকটা মানে সফলতা পাওয়ার দিকে গেছে, বা অনেকটা মার্কস যে ক্যারি করেছে সেই মার্কস ম্যাথ রিজনিং এর জন্য অনেকে পেয়েছে বলছে, রিভিউ ভালো আছে, অনেক স্টুডেন্টের ফিডব্যাক ভালো আছে। এবং এর সাথে সাথে আগের বছর ছিল না, যেটা হচ্ছে আমরা এই বছর অ্যাড করেছি, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, এটারও ক্লাস করানো হবে এই ব্যাচের মধ্যে। এবং এই জিনিসটাকে ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স এটাকে আবার আলাদা করেও পারচেস করা যাবে। যদি কেউ ভাবে নার্সিং সাবজেক্ট নিজে পড়বে বা অন্যান্য থেকে কোচিং নিচ্ছে, তাদেরকে হচ্ছে এইটাও নেওয়া যেতে পারে, কিন্তু কিভাবে নেবে, কি কি নেবে সবকিছু বলা হবে পরে শেষের দিকে। তো এইগুলো হচ্ছে কি কি রকমের ক্লাস হবে, এগুলো ক্লাসের ডিটেলস বললাম। নেক্সট হচ্ছে ক্লাস ছাড়াও আরো কি পাবো। দেখো, অল ক্লাস পিডিএফ উইল বি প্রোভাইডেড। যত ক্লাস হবে সবকিছুর ক্লাসে যেটা করানো হচ্ছে সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া হবে। কি পয়েন্টস বললাম, একটা কিছু কিছু মুখস্থ করার জিনিস থাকে সেগুলো দিয়ে দেওয়া হবে পিডিএফ। মক টেস্ট কোশ্চেন পেপার, মক টেস্ট টোটাল 10টা, না মক কোশ্চেন পেপারটা আছে, এটা মক কোশ্চেন পেপারটা, 10টা মক কোশ্চেন পেপার নেওয়া হয়। মানে আরআরবিতে পরের বছর কি কি রকমের কোশ্চেন আসতে পারে সেটার একটা সম্ভাব্য 10টা পেপার বানানো হবে, সেটা এক্সামের আগে নেওয়া হবে, সেটা পিডিএফ এর আকারে দেওয়া হবে, সেটা তোমরা নিজেরা এক্সাম দেবে সাজেশনে দিয়ে দেওয়া হবে। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আফটার ক্লাস, প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরে, এই বছরে যেরকম ব্যাচে হচ্ছে ক্লাস হলো সেটার একদিন পরে হচ্ছে সেটার টেস্ট, সাবজেক্ট যেটা পড়ানো হবে সেটার মক টেস্ট হবে, সেই সাবজেক্ট ওয়াইজের মক টেস্ট হবে, যেটা পড়ানো হবে ক্লাসে সেটারই মক টেস্ট হবে আবার, যাতে যেটা পড়েছো সেটা বুঝতে পারো। এবং একদিন পরে, আজকে যদি লাইভ ক্লাস হয় পরের দিনে ওটারই মক টেস্ট। নেক্সট হচ্ছে প্রি ক্রিয়েটেড 70+ শর্ট মক টেস্ট। 70টা মক টেস্ট অলরেডি তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে 10টা 15টা করে কোশ্চেন আছে, 70টা মক টেস্ট পাবে এরকম। প্রতিদিন যদি একটা করে দিতে থাকো দেখবে শেষেই হচ্ছে না। নেক্সট হচ্ছে প্রি ক্রিয়েটেড 10টা লং মক টেস্ট। লং মক টেস্ট মানে ধরো কোনোটা 100 নাম্বারের, কোনোটা 50 নাম্বারের, এরকম বড় বড় 10টা মক টেস্ট রেডি করা আছে আমার, এখন থেকে রেডি করে রেখেছি আমরা, যাতে ব্যাচটা শুরু হলেই দিতে পারি পর। অল পিওয়াইকিউ প্রিভিয়াস, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পিডিএফ এবং সমস্ত বইয়ের পিডিএফ। কেউ যদি বলে বই কিনবো না, ট্যাবে পিডিএফ দেখে পড়বো, বা কেউ যদি বলে প্রিন্ট করিয়ে নেবো, তাকে সমস্ত কিছু পিডিএফ দিয়ে দেওয়া হবে। নেক্সট হচ্ছে মান্থলি মেন্টরশিপ সেশন, মানে হচ্ছে যে ধরো স্টুডেন্টরা ভর্তি হয়ে গেল, এরপরে কি হয়, স্টুডেন্টের সাথে টিচারদের অনেক জায়গাতে কানেকশন থাকে না। একটা অ্যাপে ক্লাস করাচ্ছে, সেখানে স্যারের মতো করিয়ে দিচ্ছে, ব্যাস চলে যাচ্ছে,
যদি কল করতে হয় হেল্পলাইন নাম্বার সে ধরবে, যারা কলের জন্য ওখানে অ্যাভেলেবেল বা কলের জন্য যারা রেসপন্সিবল পারসন তারা নার্সিং থেকে না সেরকম, কিন্তু মেন্টরশিপ সেশন একটা করে হওয়া দরকার প্রত্যেকের আমি মনে করি। তো সেই মেন্টরশিপ সেশন আমাদের এখানে হবে। কিরকম ভাবে হবে? এটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে হবে, যেটা এখনো হয় প্রতি মাসে একটা করে। কিরকম এখানে জিজ্ঞেস করবে, ধরো কোন একটা স্টুডেন্ট ঢুকেছে 9 মাসের জন্য, সে 2 মাস পেরিয়ে গেছে কিছু পড়েইনি বা বুঝে উঠতে পারছে না কোথা থেকে শুরু করবো, এত কিছু পেয়ে যাবে। তো তাদেরকে বোঝানোর জন্য প্রতি মাসে মাসে একটা করে মেন্টরশিপ সেশন নেওয়া হবে। যদি মাসে একটা নিয়ে সম্ভব না হয় তখন 2টো করে নেওয়া হবে, প্রাইমারিলি একটা করে। নেক্সট হচ্ছে মান্থলি ডাউট সেশন। মান্থলি একটা করে ডাউটের ক্লাস রাখবো। তোমাদের যত যা ডাউট আছে, প্রথমত একটা ডাউটের গ্রুপ থাকবে যেটা এই বছরও আছে। সেই ডাউটের গ্রুপে ডাউট সলভ না হলে একটা ডাউটের একটা আলাদা জায়গা থাকবে, সেখানে কোশ্চেনগুলো সমস্ত দিয়ে দেবে এবং সেই সমস্ত ডাউট নিয়ে একটা করে মাসে মাসে ক্লাস হবে। নেক্সট হচ্ছে সমস্ত ক্লাস, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সমস্ত ক্লাস হচ্ছে আমাদের বাংলা ভাষায়। এখানে যেরকম ভাবে আমি কথা বলছি সেরকম ভাবে বাংলা ভাষায় কথা বলা হয়, সেখানে বাংলাতে পড়ানো হয়। টার্মিনোলজিগুলো ইংলিশ, কিন্তু বোঝানো হয় বাংলায়। কারণ হচ্ছে আমরা যদি বাংলাতে একটা জিনিসকে বুঝি, যতটা বুঝতে পারবো তার থেকে ইংলিশে বুঝতে কম মাথায় রাখতে পারবো, বুঝতে পারবো ঠিকই, মাথায় কম রাখতে পারবো। বাংলাতে যদি আমার রিয়েলিটির সাথে আমি, আমার এখানে ধরো একটা পেশেন্ট এলো, সেই পেশেন্টের সাথে যদি আমি একটা তুলনা করে একটা গল্পের আকারে বলে দিই, তখন সেটা যতটা মনে থাকবে তার থেকে কম মনে থাকবে যদি আমি হিন্দিতে বা ইংলিশে পড়তে যাই। তাই জন্য আমরা চুজ করেছি বাংলাতে। আমাদের স্টুডেন্ট কম হোক, আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে থাকুক, আমাদের চাই না অন্য জায়গার, কিন্তু বাংলা ভাষায় করবো আমরা, এবং একটা সিম্পল ওয়েতে। যারা আমার স্টুডেন্ট আছে আমার প্রিভিয়াস ব্যাচের বা অনগোয়িং ব্যাচের, তাদের থেকে একটু জেনে নিও যে কিভাবে কতটা সহজভাবে বোঝানো হয় এখানে। তো চাইলে জয়েন করতে পারবে, অবশ্যই আগে ফিডব্যাক নেবে তারপরে জয়েন করবে। নেক্সট হচ্ছে হাউ টু জয়েন, কিভাবে জয়েন করবে, প্রাইস কিরকম হবে, আর স্টার্টিং ডেট কবে হবে, ব্যাচটা কবে স্টার্ট হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে তোমাদের পরবর্তী একটা ভিডিও দিয়ে। কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস যেটা করতে হবে, যারা জয়েন করতে চাও এতক্ষণ অবধি যারা ভিডিওটা দেখেছো এই 30 মিনিট অবধি, তারা হচ্ছে 8436117614 এই নাম্বারটা নোট ডাউন করে নিও, সেভ করে নিও, কোয়ের অ্যাবাউট নার্সিং সুশান্ত দাস এই নামে। এটা আমার ফোন নাম্বার, আমি ডিরেক্ট কন্ট্যাক্টে থাকি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে। তো তোমরা চাইলে এই নাম্বারটা সেভ করে রাখো, এবং তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কখন থেকে নাম এন্ট্রি করা যাবে এই ব্যাচের জন্য। এই ব্যাচটা একটা প্ল্যান আছে, সেটা আমি এখন বলছি না, পরবর্তী ভিডিওটা জানানো হবে। কিন্তু তোমরা এই ব্যাচে জয়েন করার জন্য যেটা করবে সেটা হচ্ছে একটা লিঙ্ক দিচ্ছি, একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে? সেখানে হচ্ছে তোমরা জয়েন করবে এবং সেখান থেকে তোমাদের নাম নেওয়া হবে, ঠিক আছে? একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে জয়েন করতে পারবে। বা এই নাম্বারে হচ্ছে তোমরা মেসেজ করবে, কবে মেসেজ করবে ডেটটা আমি বলে দিচ্ছি, 25শে মে পরে মেসেজ করবে এই নাম্বারে, 25শে মে তারপরে মেসেজ করবে যে দাদা নতুন আরআরবির ব্যাচে জয়েন করতে চাই, ঠিক আছে? নতুন আরআরবি ব্যাচে জয়েন করতে চাই বলে এই নাম্বারে মেসেজ করবে যে আপনার এই ভিডিওটা দেখেছি বা তোমার এই ভিডিওটা দেখেছি, এই ব্যাচে জয়েন করতে চাই, ঠিক আছে? তো এই ছিল সম্পূর্ণ ভিডিও, সেভ স্কোর সবকিছু ডিটেলস আলোচনা করা হলো। এর পরবর্তী আরেকটা ভিডিও দেওয়া হবে। তো যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো তোমরা অবশ্যই তোমাদের কত স্কোর, কোন জোন, কি ক্যাটাগরি, কোন শিফটে এক্সাম, সমস্ত কিছু কমেন্ট সেকশনে লিখতে পারো। নাম লেখার দরকার নেই, কিছু লেখার দরকার নেই, শুধু এই 4টে জিনিস দেখো, তাহলে আরো ভালো ডিটেলস আলোচনা করা যাবে। বাকি অন্যান্য জোন থেকে আরো ডেটা নিয়ে নিই, যত বেশি ডেটা পাবো তত বেশি এগুলোকে অ্যানালাইসিস করা যাবে, ঠিক আছে? তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি ভিডিওতে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা, আর এই নাম্বারটা কিন্তু সেভ করে রাখবে, যাতে তোমাদের যখন এই ব্যাচটা শুরু হবে এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখো এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো। টেলিগ্রামে গ্রুপের কথাটা বলা হলো না, টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমাদের যত রিক্রুটমেন্টের ভিডিও, আমি এখন রিক্রুটমেন্টের ছোট ছোট রিক্রুটমেন্টের গুলো ভিডিও বানাই না, কারণ ছোট ছোট রিক্রুটমেন্ট গুলোর একটা দুটো করে পোস্ট থাকে, সেগুলো বেশিরভাগই হচ্ছে হয়ে যায় চেনা জানা এইসব, মানে অনেক লিঙ্ক দিয়ে বুঝে গেছি যেটা এতদিন দেখতে দেখতে। তো টেলিগ্রাম গ্রুপে হচ্ছে ডেইলি মক টেস্ট, ডেইলি না, উইকলি বেসিসে মক টেস্ট হয় ফ্রিতে, সেখানে সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া হয়। তোমাদের যদি কোনো ডাউট থাকে, ইনফরমেশন জানার থাকে, সেই গ্রুপ থেকে পেয়ে যাবে। সমস্ত বইয়ের পিডিএফ গুলো পেয়ে যাবে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, বাই।